মম, বিরাট তুই কিচ্ছু বলিস না বিরাট। ছোটবেলায় তুই যা চেয়েছিস আমরা সবকিছু সেই মুহূর্তে তোকে এনে দিয়েছি, আর তুই এত বড় হয়েছিস, তোর বাবা মায়ের আশা কি তুই পূরণ করতে পারবি না? ওদের কি একটু খুশিতে থাকতে দিবি না? এটা কিন্তু তোর কর্তব্য। কেন এই সব কিছু করছিস তুই? এরকম সিলি ব্যবহার কেন করছিস? নীলি তোকে কত ভালোবাসে। দেখ, তুই যদি এরকম করিস, এইভাবে মন খারাপ করিস, চুপচাপ এক জায়গায় বাড়িতে বসে থাকিস, কষ্ট হয় রে। দেখ, নীলিকে দেখ, তুই ওর সাথে কত খারাপ ব্যবহার করেছিস, তবু তোকে ভালোবাসে বলে বারবার কাছে আসে। আর তুই কি করছিস? ওর ভালোবাসাকে গুরুত্ব না দিয়ে নিজের মতন করে চুপচাপ এই বাড়িতে বসে আছিস এক জায়গায়। থাক বসে তুই। মম, জননী যা করেছে মানবজাতির কল্যাণের জন্য করেছে। নীলির কথা ভাব। তোকে ভালো রাখা, তোকে খুশিতে রাখা ওর একমাত্র উদ্দেশ্য। দেখ, আমার কথা শোন, যদি তুই এখন বিয়ে না করতে চাস করিস না, কিন্তু এখন এনগেজমেন্টটা করে নে। তারপরে জননীকে যখন ভুলতে পারবি, তোর মন যখন হালকা হবে, তখন নীলিকে বিয়ে করিস। বিরাট, একবার নীলির কথা ভাব। ও তোকে কতখানি ভালোবাসে। কেন তুই এসব বুঝছিস না বলতো? এটা কোনো ব্যাপার নয় আন্টি। আমি জননীকে কথা দিয়েছিলাম যে যতদিন আমি বেঁচে থাকবো বিরাটের সব দায়িত্ব আমার, আর সেই জন্য বিরাটকে বিয়ে করতে হবে এরকম কোনো মানে নেই। ও যদি আমার উপর রাগও করে, আমি ওর কাছে থেকে জননীর ইচ্ছেটা পূরণ করব। কিন্তু একটা কথা বিরাট, তোমার সাথে আমার বিয়ে হবে তারপর দায়িত্ব নেব নাকি না করে দায়িত্ব নেব সেটা আমি জানি না বিরাট, কিন্তু তোমাকে ছেড়ে অন্য কারোর সাথে বিয়ে করার কথা আমি ভাবতে পারবো না। মম, বিরাট, আরে বিরাট, বিরাট, এরকম হাজার মিথ্যে বলতে হলেও বলবো, কিন্তু তোমাকে না পাওয়া অবধি আমি চুপ করে থাকবো না। গুরুদেব, গুরুদেব, গুরুদেব। কি শোভা, কিছু চাইতে আসা লোকের বিরুদ্ধে বদলা নেওয়ার লোক নয় এই নাম বদল। ভয় পাস না, কিসের জন্য এসেছিস বল? গুরুদেব, আমার একটা সাহায্য চাই। সাহায্য? আমার কাছ থেকে? হ্যাঁ গুরুদেব, আপনি আমায় খালি হাতে ফেরাবেন না, এই ভরসাতেই আমি এসেছি। হাসছেন কেন? আমি ক্রূর প্রাণীদেরও বিশ্বাস করি, কিন্তু নারীদের বুদ্ধিকে বিশ্বাস করি না। অতি বিনয়ম ধূর্তে লক্ষণম। তোর এই অতি বিনয় কোনো ছল চাতুরীর লক্ষণ। গুরুদেব, না না গুরুদেব, আমি আমি আপনাকে ঠকাবো? এসব কি বলছেন? বেঁচে থাকা কারোর উদাহরণ দেব না মরে গিয়ে থাকা আমার ছেলের উদাহরণ দেব? ঠিক আছে, কি বিষয় বলতে চাস বল। দেখুন গুরুদেব, কালচক্র পেতে গিয়ে আমার গুরুদেব অষ্টবক্র এই ফল পেলেন। তাছাড়া জননী লড়াই করে নিজেই বাঁচল না। এখন আপনি আমার সঙ্গে এক হলে খুব সহজেই কালচক্রকে বশ করে নিয়ে আমরা নিজের করে নিতে পারি। হ্যাঁ, দেবসেনা, প্লিজ দাঁড়াও। তুমি বাড়ি ছেড়ে যাওয়ার মতো এমন কি হয়েছে? আমার তো এই বাড়িতে আর থাকার কোনো রকম কারণ নেই রাম। তুমি যে উদ্দেশ্য নিয়ে আমাকে বিয়ে করেছিলে, সেই উদ্দেশ্য তো তোমার পূরণ হলো না।
আর কি থাকলো তাহলে? দেবসেনা প্লিজ, দেখো এরকম কথা বলার কি কোনো প্রয়োজন রয়েছে? আমার এখানে থেকেই বা তোমার কি উপকার হবে রাম? নাগমণি তো তুমি পেলে না বলো? আমার তোমাকে চাই। রাম, তুমি তো আমাকে চাওই না, কেন মিথ্যে কথা বলছো? তুমি আমাকে একটুও ভালোবাসোনি। একটা বেকার ছেলের সঙ্গেও তার স্ত্রী সারা জীবনটা কাটিয়ে দিতে পারে, প্রতিদিন অশান্তি হলেও তার স্বামীকে নিয়ে সে থাকতে পারে। আর শুধু এইটুকুই নয়, নেশারু মিথ্যেবাদী লোকের সঙ্গেও থাকা যায়, কিন্তু যে কোনোদিন তার বউকে ভালোই বাসেনি তার সাথে কখনো থাকা যায় না। এই কথাটা মনে রেখো। দেবসেনা দাঁড়াও প্লিজ, তুমি কেন এসব কথা বলছো আমায়? আচ্ছা, আমি তোমাকে ভালোবাসি না বলে তুমি এখান থেকে চলে যাবে? তুমি যে আমাকে ভালোবাসো না তার প্রচুর প্রমাণ আছে আমার কাছে। কত প্রমাণ চাই তোমার বলো? আমি দেব তোমাকে, কিন্তু তার আগে তুমি আমাকে বলো, তুমি যে আমাকে মন থেকে ভালোবেসে সেদিন বিয়ে করেছিলে তার একটাও কি প্রমাণ দেখাতে পারবে তুমি আমাকে? অ্যাটলিস্ট একটা প্রমাণ তো তুমি দেখাতেই পারো। তোমার মনের মধ্যে ছিল সেদিন জননী, তোমার মাথায় ছিল তখন নাগমণি। আমার ব্যাপারে তোমার চিন্তা করার মতন মন বা আমাকে ভালোবাসার মতন মন তোমার কাছে নেই রাম। এখন আপনি আমার সাথে এক হলে কালচক্রকে খুব সহজেই বশে করে নিয়ে, মানে আমরা নিজেদের করে নিতে পারি। আপনার কাছে যে কালচক্র আছে সেটাও কাজে লাগবে। আমি 3টে কালচক্র খুঁজে আমাকে শেষ করে তুই নিজে রানী হয়ে থাকবি না? আমি 3টে কালচক্র খুঁজে আমাকে শেষ করে তুই নিজে রানী হয়ে থাকবি না? না না, এ কি বলছেন গুরুদেব? অল্প বিদ্যা ভয়ঙ্করী কথাটা শুনেছিস তো শোভা? অর্ধেক হওয়া কাজ, অর্ধেক হারি জল, অর্ধেক শেখা বিদ্যা অনেক আওয়াজ করে তোর মতন। তুই কোন সাহসে আমার ভরসাযোগ্য হবি বলে ভাবলি? তুই একটা সামান্য পোকা বলে জেনেও তোকে এত দূর নিয়ে আসার জন্য অষ্টবক্র কত কষ্ট করেছে জানিস? ষড়যন্ত্র করে ওর মৃত্যু ঘটানোর পর তুই রাজত্ব করছিস। গুরুদেব, ওনার মৃত্যুর জন্য আমি দায়ী নই গুরুদেব। সত্যিটা তো আপনিও জানেন। আমি সেই দিনই বলেছিলাম আমরা যদি 3 জন লড়াই করি তাতে লাভটা কি হবে। দেখুন, আমি এখনো সেটাই বলছি। আমাদের দুজনের ঝগড়ায় 3য় জনের লাভ হয়ে যাবে। জেনে হোক বা না জেনে হোক, সত্যি কথাটা তোর মুখ দিয়ে বার করে দিয়েছেন ঈশ্বর। কি বললি যেন? দুজনের ঝগড়ায় 3য় লোকের লাভ বললি তো? ওই 3য় জন কে তুই জানিস কি? কে গুরুদেব? জননী। জননী? গুরুদেব, জননী মরেনি, আত্মা মুক্তি পায়নি, শরীর মোক্ষ লাভ করেনি। জননী কি তাহলে? আসবে, আসবে। বিনাশকালে বিপরীত বুদ্ধি হলে অবিনাশী হয়ে থাকা আত্মাও মৃত্যুকে জয় করে। ওর পুনর্জন্ম আমাদের মৃত্যু। গুরুদেব, সত্যি শোভা, কালচক্র আর নাগমণিটা রক্ষা করবে বলে শপথ নিয়ে থাকা মেয়েও, আত্মাহুতি দিয়ে থাকা মেয়েও, নাগের মৃত্যুবরণ, ব্রহ্মচারীর মৃত্যুবরণ, তার থেকেও বড় হলো ধর্মরক্ষকের মৃত্যু। সামর্থ্যের আগুন নিভে গেলেও
ক্রোধের আগুন এখনো কয়লার মতো জ্বলছে। কখন সেই আগুন ধক ধক করে জ্বলে উঠবে সেটা কেউ বলতে পারে না। ও পাহারা দেবার সময় কালচক্রটা নেওয়াটা অসম্ভব। এখন কি উপায় আছে সেটা ঈশ্বর ছাড়া কেউ জানেন না। তাহলে ওটা কি করে আমরা খুঁজতে হবে, খুঁজেই চলতে হবে। ওটাকে পাওয়া না পর্যন্ত আমাদের মৃত্যু পর্যন্ত। ওটাকে খুঁজে আমি তোর সাথে পথ চলবো সেটা তুই ভাবলি কি করে? আমার পথ আমার, তোর পথ তোর। আমার ভরসায় আসলে খালি হাতে তোকে পাঠাবো না সেটা তুই বলেছিস। ওই জন্য তোকে একটা কথা বলছি, শোন। জননীর শরীর পাথর হয়ে থাকতে পারে, কিন্তু ওর আত্মা বজ্রের থেকেও কঠিন হয়ে আছে। কিভাবে আক্রমণ করবে সেটা কেউ জানে না, কিন্তু এইবার ও আমাদের মৃত্যু ঘটাবে। ওর শিকারের মুখ্য প্রাণী আমরাই। গিয়ে জীবন বাঁচানোর চেষ্টা কর, নইলে কালচক্রর ছোঁয়া লাগলে অন্তর পিশাচী হয়ে ঘুরতে থাকবি। আমার ব্যাপারে তোমার চিন্তা করার মতন মন বা আমাকে ভালোবাসার মতন মন তোমার কাছে নেই রাম। বাড়ির কাজ করানোর জন্য তো বাড়িতে একটা কাজের লোকও রেখে দেওয়া যায়। তার জন্য আবার বউ দরকার হয় নাকি? আমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই। আই এম লিভিং। বাই। দেবসেনা, বাই মানে তুমি কোথায় যাচ্ছ? যেখানে আমার যাওয়া উচিত আমি সেখানেই যাচ্ছি। দেবসেনা দাঁড়াও, প্লিজ প্লিজ, তুমি যেও না। বাবা দাঁড়া, কেন রে? কেন আটকাচ্ছিস ওকে? চলে যা গো। তুই একটু মুখটা বন্ধ করে রাখ, চুপ থাক। যাও মা, যেখানে ইচ্ছা সেইখানে চলে যাও, কিন্তু যাবার আগে আমাদেরকে যেসব উল্টোপাল্টা কথা বলে অপরাধী সাজিয়ে গেলে সেগুলো সব ফিরিয়ে নিয়ে চলে যাও, চলে যাও। আমরা নিজেদের স্বার্থের জন্য নাগমণির আশা করিনি মা। হাজার হাজার লোকের উপকার হোক, কয়েকশো লোকের রোগ মুক্তি হোক, সেই জন্যই আমরা ওইটা চেয়েছিলাম মা। ঠিক আছে, তাই না রাম? হ্যাঁ, এটাই সত্যি দেবসেনা। আমিও কিন্তু সেটাই বলছি আপনাদের। ওই নাগমণিটা না থাকলে আমাকে বিয়ে করার মতন কোনো প্রয়োজনীয়তা ছিল না আপনার ছেলে। সো আপনাদের নজরটা আসলে ছিল শুধু নাগমণির দিকে, আমার দিকে নয়। তোকেও দরকার ছিল, তোর মাধ্যমে আসা ওই নাগমণিটাও দরকার ছিল। কি কি পরিশ্রম করেছেন আপনি ওই নাগমণিটা পাওয়ার জন্যে? কি অধিকার আছে আপনার ওটার ওপর? জননী ওটার জন্য নিজের প্রাণও দিতে রাজি ছিল, প্রাণ ত্যাগও করেছে। আপনারা দুজনেও প্রাণ ত্যাগ করুন, তখন আমি এনে দেবো আপনাদেরকে নাগমণি। এ কি পাপ কথা? তোর স্বামী আর ওর স্বামীকে মরতে বলছিস? তোর শ্বশুর বাড়ির জন্য তুই এই ভালো চাস? হ্যাঁ, ক্ষমা করে দিন, আমি শুধুমাত্র আপনার কথার উত্তর দিয়েছি। কিন্তু এরপর থেকে ওই নাগমণির আশা ছেড়ে দিয়ে মানুষ হয়ে বাঁচতে শিখুন। আমি এখানে থাকলে আমার বোনের আত্মা কোনোদিন শান্তি পাবে না। আমি চললাম। ও যাচ্ছিস, যা যা, কিন্তু একটা কথা ভালো করে মনে রাখ, আমার ছেলে তোকে যে ডিভোর্স পেপার দিয়েছে সেটাকে সাইন করে পাঠিয়ে দিস। দেবসেনা, বাবা কি করলে তুমি? দাঁড়া, একটু ওকে ভালো করে তো বোঝাতে পারতে। দাঁড়া, যাক গে, ছাড় না, ছাড় দেখি সব। না রে, ওদের মতো মেয়ে যদি আমাদেরকে এত দেমাগ দেখাতে পারে, আমাদের ছেলে পক্ষদের তাহলে কত দেমাগ থাকা উচিত। যাকে ছাড়, তুই এখন যা তোর হাসপাতালে, তোর জন্য পেশেন্টরা অপেক্ষা করছে। যা গিয়ে দেখ ওদের। হ্যাঁ,
তোকে কত করে বললাম একজন ধনী ব্যক্তির মেয়েকে বিয়ে কর, তাহলে আমাদের ধার দেনা সব মিটে যাবে। আমার কথা কোথায় শুনলি? আমার কথা শুনলে এখন এই সব পরিস্থিতি আসতো কি? হ্যাঁ, এই বিয়েটা আমি তোমার কথা শুনেই করেছিলাম। এই আমাকে উল্টে দোষ দিচ্ছিস? যা 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 যা, তোর পেশেন্ট অপেক্ষা করছি, যা। অপদার্থ কোথাকার, এখন আমাকে দোষ দিচ্ছে। ছি! শোনো, তোমার কফি। দেখো, ওর কথা ভেবে আর কত কষ্ট পাবে তুমি। এইভাবে যদি কষ্ট পেতে থাকো তাহলে তোমার শরীরটা যে খারাপ হবে। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমাদের সবার কি হবে বলো? বিলাসিনী, জীবনটা একটা গাড়ির মতো। একজন সেই গাড়ি থেকে নেমে যায় আর একজন সেই গাড়িতে নতুন করে ওঠে। কিন্তু যে মাঝপথে নেমে যায় তার স্মৃতিগুলো তো মনের মধ্যে থেকে যায়। জীবনটা একটা গাড়ির মতো। একজন সেই গাড়ি থেকে নেমে যায় আর একজন সেই গাড়িতে নতুন করে ওঠে। কিন্তু যে মাঝপথে নেমে যায় তার স্মৃতিগুলো তো মনের মধ্যে থেকে যায়। তাকে চোখে না দেখতে পাওয়ার কষ্টটা, তার সঙ্গে দীর্ঘদিন বসবাস করার নানা ছোটখাটো ঘটনা মনে পড়ে। আর দেখো, একেবারে শেষ মুহূর্তে ও আমাদের সবাইকে বাঁচিয়ে দিয়ে গেল। অনাথ মেয়ে ওই জননী আমাদেরই নিজের বাবা মা মনে করত, আর আমরা ওর ওপর বিশ্বাস না রাখতে পেরে ওর হাত ছেড়ে দিলাম। দেখো, তোমার সবকটা কথাই ভীষণ সত্যি, কিন্তু এই সমস্ত কথা ভেবে এখন আর কি লাভ হবে বলো? ছি! বাবা, সব তুমি গন্ডগোল দয়া করে হয়ে চুপ গেল। করো, আমি কথা বলছি। কি রে, কেন চুপ করে থাকবো? সব গন্ডগোল হয়ে গেল তো, সব সর্বনাশ হয়ে গেল তো। স্যার, কি হয়েছে? কি বলছেন আপনি? আপনার ব্যাপারে বলছি, আপনার ব্যাপারে। সোনার ডিম পাড়া হাঁস দেখিয়ে আমাদেরকে বোকা বানিয়ে ঠকিয়ে একেবারে পথে বসিয়ে দিলে। আমরাও গাধার মতো আপনার কথা শুনে বিশ্বাস করলাম। ডক্টর, আপনার বাবা কি কথা বলছেন? আসলে ম্যাডাম, ওই দেবসেনার ব্যাপারে বাবা বলেছিলেন ওর সঙ্গে বিয়ে হলে আমি নাগমণিটা পাবো। এখন দেবসেনাও চলে গেছে, নাগমণিও নেই। নেই মানে? কি বলছেন আপনি? কি আর বলবো আপনাকে, ও বাড়ি ছেড়ে চলে গেছে। ওকে যে নাগমণির জন্য বিয়ে করেছিলাম সেটাও জেনে গেছে। যখন বাড়ি ছেড়ে গেল আপনি আটকালেন না? আটকাবো আটকাবো, আমাদের অন্য কোনো কাজ নেই আর। দেখুন ম্যাডাম, আমাদের পথের মাঝে কেউ কাঁটা হয়ে দাঁড়ালে আমরা তাকে ছেড়ে দিই না, তাকে আমরা গোড়া থেকে উপড়ে ফেলে দিই। এখন আমাদের কি করতে হবে সেটাই আপনাকে বলতে হবে। আসুন আসুন বাবা। আসুন। আপনার বাবাকে চুপ করতে বলুন। আপনি যদি এখনই যান নাগমণি পেয়ে যাবেন। যান ডক্টর, ফিরিয়ে আনুন নিজের ওয়াইফকে। হ্যালো শোভা ম্যাডাম, আমরা এখানে এসেছি আপনি কেন আমাদের ঠকালেন সেটা জানবার জন্যে। আপনার মুখ থেকে ওই রকম শুকনো শুকনো উপদেশ শোনার জন্য নয়। আমি কোনো রকমের অন্যায় করিনি। দেব সেনাকে বাড়ি ছেড়ে যেতে দিয়ে আপনারা ভুল করেছেন। এই মুখ বন্ধ করুন, ওরকম অনেক শুনেছি। ও উনি যেন কুবেরের সব সম্পত্তি তুলে এনেছেন। চলুন, আমাদের ধার কত আছে আপনি জানেন? হ্যাঁ, কোনো আন্দাজ আছে আপনার? সেটা কি করে শোধ করব সেই জন্যই ভেবে মরছি। শুনুন, একটা কাজ করছি আমরা। যাই হোক, ও নিজে বাড়ি ছেড়ে চলে গেছে। এইটাই সঠিক সময় আমার ছেলের সাথে ওর ডিভোর্স করিয়ে একজন ধনী ব্যক্তির মেয়ের সঙ্গে সম্বন্ধ করে বিয়ে দিয়ে দেব।
এই রাম, চল যাওয়া যাক। গুরুজন হিসেবে যা বলার ছিল বলেছি। এইখানেই আমাদের সব কর্তব্য শেষ। চললাম শোভা ম্যাডাম। চল রে। বাবা, আরে তুমি কোথায় যাচ্ছ? এই একবার বললে বুঝতে পারিস না? চল এখান থেকে। এটা কি হলো রে? আঙ্কেল, আয় দেবসেনা, তুই এখানে হঠাৎ এভাবে? ভাবলাম দুই একটা দিন এখানে থেকে আঙ্কেলের সাথে একটু সময় কাটিয়ে যাই, তাই এলাম। তুই এসে ভালোই করেছিস দেবসেনা। তোর আঙ্কেল সারাদিন খাওয়া দাওয়া ছেড়ে চিন্তাই করে যাচ্ছে, আর অদ্ভুত সমস্ত কথা বলছে। কি বলে যে সান্ত্বনা দেব মানুষটাকে বুঝতে পারছি না। তুই এসেছিস, ভালোই হলো রে। সে ঠিক আছে মা, কিন্তু এর জন্য তোমার স্বামী, তোমার শ্বশুর রাজি আছেন তো? ওদের আর আমাকে দরকার নেই আঙ্কেল। কি বলছো মা? তোমার কথার মানে কি? মানেটা খুব সহজ আঙ্কেল। ওখানে আমার শাশুড়ি আছে, অনেক কাজের লোক আছে ওদের দেখার জন্যে। আমার আর ওদেরকে সেবা করার মতন কিছু নেই। আমার এখানে কটা দিন থাকাটা খুব দরকার, সেই জন্যই এখানে এলাম। বিলাসিনী, তুমি ওকে একটু কফি দাও তো। ঠিক আছে, নিয়ে আসছি। এটা ধরো। দেবসেনা, কফিটা নাও মা, আমাকেও আবার এনে দিচ্ছে। আঙ্কেল, জননী, আঙ্কেল, তুমি এখনো জননীকে ভুলতে পারোনি না? কি করে ভুলবো মা? ম্যাডাম, এসব কি ম্যাডাম? এই এইসব হচ্ছে যন্তর মন্তর খেলা রে। আমার ছোট বয়সে এইসব খেলা অনেক দেখেছি। এই সমস্ত খেলা আমার সঙ্গে চলবে না, বলে দিলাম। কি এসব কি শোভা ম্যাডাম? এইসব করে আমাকে ভয় দেখাবেন বলে মনে করেছেন আপনি? হ্যাঁ, ও তাহলে আমাকে আরো ভয় দেখাতে হবে। ঠিক আছে। এই আরে, এই রাম, আরে ওরে ওরে, এইসব কি হলো? বাবা! ম্যাডাম, এ আপনি কি করলেন? ছাড়া আমাকে, ছাড়া রে। বাইরে বাইরে বার কর আমাকে, ছাড়া রে। ওরে বাবা রে, বাবা! এ কি হলো রে? আরে ম্যাডাম, আপনি প্লিজ কিছু করুন। সেই জন্য চুপ করেছিলাম। তখন থেকে যা মুখে আসছে বলে আরে যাচ্ছে। আরে আরে, ম্যাডাম, ওরে বাবা। ওনার হয়ে আমি ক্ষমা চাইছি, প্লিজ ওনাকে মুক্ত করে দিন। আপনি ক্ষমা চাইলেই হবে না ডক্টর। আমি আপনাদের যা বলবো সেটা শুনতে হবে। দেবসেনা যেখানেই থাকুক, যে কোনো ভাবেই ওকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতেই হবে। ম্যাডাম, আপনি যা বলবেন আমি তাই করব। প্লিজ ম্যাডাম, প্লিজ আমার বাবাকে ছেড়ে দিন, প্লিজ। বাবা! ও, বাবা! বাবা! ও, বন্ধন থেকে ছাড়া পেলাম রে রাম। তোমার কিছু আরে হয়নি না তো? না 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 না। ও কি শোভা ম্যাডাম, এসব কি? হ্যাঁ, শক্তি এতদিন আমার কাছে ছিল না, এখন থেকে এই শক্তি আমারই থাকবে। সেই জন্যই আপনাকে বলছি
আমি যা বলবো আপনাকে সেটা শুনতে হবে। বাবা, ম্যাডাম যা বলবেন তাই করব। এতদিন যখন অপেক্ষা করেছি, আর তো কিছুদিনের ব্যাপার। আর কটা দিন? ঠিক আছে, ঠিক আছে। শোভা ম্যাডাম, আপনি যা বলছেন তাই হবে। চল রে রাম। বিড়ালা, ছাড়বো না, ছাড়বো না। আমি তোমাদের কাউকে ছাড়বো না। আমি প্রতিশোধ নেবই। না, যারা যারা কালচক্র নিয়েছো তাদের আমি কোনোদিন ছাড়বো না। বিরাট, বিরাট, আমি তোমার জননী এসেছি। ওঠো বিরাট, এরকম করো না। তোমাকে আমি ছেড়ে চলে গেছি বলে তুমি এত কষ্ট পাচ্ছ। তুমি নীলিকে বিয়ে করে শান্তিতে থাকো বিরাট। আমার কথা শুনতে পাচ্ছ বিরাট? ওঠো বিরাট, ওঠো। দেখো বিরাট, ওই তোমার জীবনের সঙ্গিনী হবে। ও তোমাকে খুব ভালোবাসে। ও আমাকে সহ্য করতে পারতো না, তার কারণ ও তোমাকে ভালোবাসে। আর তুমি তার সাথেই ভালো থাকবে, যে তোমাকে ভালোবাসে, ভালোও রাখবে। নীলির ফটো আমার হাতে কি করে এলো? ধুর। বিরাট, আমার কথা শোনো, আমার কথা শোনো বিরাট। ওকে তুমি দূরে সরিয়ে দিও না। ও তোমার সাথে থাকলে তুমি ভালো থাকবে। প্লিজ বিরাট, আমার কথা শোনো, আমার কথা শোনো বিরাট। এ কি, আমার মন এরকম অস্থির হয়ে পড়ছে কেন? জননী কি এখানেই কোথাও আছে নাকি? জানি না কেন আমার মনে এরকম আভাস হচ্ছে। এটা আবার কোত্থেকে এলো?
বিরাট, মম, এই ফটোটা কেন শুধু তোর কাছে আসছে জানিস? হতে পারে এটা জননীর শেষ ইচ্ছে। তোকে আর এইভাবে ও দেখতে পাচ্ছে না, কষ্ট পাচ্ছে ও। মেনে নাও বিরাট, তোমার জেদের জন্য ও মুক্তি না পেয়ে কষ্ট পাচ্ছে। যাকে ভালোবেসেছো তাকে এভাবে শাস্তি দেবে? ভেবে দেখো, আমি তোমায় একটুও জোর করছি না। জননীর আত্মাকে যদি মুক্তি দিতেই হয় তাহলে আমি নীলিকে বিয়ে করতে রাজি। নীলি, আন্টি, এবার তুমি বিয়ের প্রস্তুতি শুরু করে দাও। আর কি, তোর বিয়ে তো কনফার্ম হয়েই গেল। এরপর থেকে আমাকে আন্টি বলাটা ছাড়। শান্তি পেলাম। তাহলে কি জননীর আত্মা যখন ইচ্ছে এখানে আসতে পারে? আমি তো গুরুদেবের শক্তি পেয়েছি, ওর শক্তি কি তার থেকেও বেশি? কি করে জানবো আমি? ধ্যানমগ্ন থেকে ওর আত্মার ঠিক কি হয়েছে সেটা আমি জানতে পারবো। এই এঙ্গেজমেন্টটা না করার দায়িত্ব আমার। তুমি যাও এখান থেকে, যাও জননী। সেই দিন চলে যাওয়ার পরে আবার বিয়েটা করতে রাজি হলে কেন? আংটি পরিয়ে থাকলে হাতে থাকবে তো, কোথায় দেখো। এবার তো শুধু আঘাত পেয়েছো, এরপর প্রাণটাই চলে যাবে। জননী, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। একজন আর একজনকে ছাড়া থাকতেই পারতো না, এখন দেখো দুজনেই শত্রু হয়ে গেছে। আমার নিঃশ্বাস থামবে নাকি তোমারটা থামবে সেটা দেখা যাক। জননী আয়, তুই যে আসবি আমি সেটা জানতাম। ধর্মের জন্য নিজের প্রাণ ত্যাগ করা ধর্মাত্মা তুই। আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। এখন আমার জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই, এখন আমার একা থাকাটাই ভবিতব্য। না জননী, দুঃখ করিস না, তোর মৃত্যু হয়নি, তোর মৃত্যু নেই। মৃত্যু নেই বলেই তো একা রয়েছি। আর যাদের জন্য আমার এই অবস্থা তারা আনন্দে আছে, নিশ্চিন্তে আছে, সর্বশক্তি দিয়ে তারা ভালো আছে, খুবই ভালো আছে। যে কালচক্রকে আমি রক্ষা করব বলে ভেবেছিলাম সেই কাজটা আর হলো না। ধর্মের জন্য যুদ্ধ করেছি আমি, কিন্তু কি পেলাম? শেষ পর্যন্ত আমার প্রতিশোধটাও নেওয়া হলো না। ওরা ওই কালচক্রগুলো নিয়ে অধর্ম স্থাপন করতে চলেছে।
না জননী, 3টে কালচক্র কিন্তু ওদের কাছে নেই। ওদের কাছে শুধুমাত্র 2টো কালচক্র আছে। ও দুটো দিয়ে ওদের কোনো লাভ হবে না। তাহলে আরেকটা কালচক্র কোথায়? আমার তো প্রতিশোধ নেওয়াও হলো না। দয়া করে আমায় পথ দেখান। কালচক্র একটা জায়গায় সুরক্ষিতই আছে জননী। আর তুই যদি বদলা নিতে চাস, তুই জন্মে থাকার মুহূর্তে আর একটা জীব আছে। ওই জীবকে তোকে খুঁজে বার করতে হবে। খুঁজবো, আমি খুঁজবো। সাবধান জননী, তুই খুঁজলে ওই জীবের বিপদ বেড়ে যাবে। তুই ওর শরীরে প্রবেশ করলেও ও যেন সেটা জানতে না পারে। ও যদি কোনোভাবে সেটা জেনে যায়, ওর ভয়ঙ্কর বিপদ ঘটবে। তুই ওর শরীরে আছিস, শত্রুরা সেটা বুঝতে পারলে ওর দেহের কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আর ওর শরীর নাশ হয়ে গেলে তোর প্রতিশোধ তুই কোনোদিনও নিতে পারবি না। ঠিক আছে, কিচ্ছু বুঝতে না দিয়ে আমি কাজটা অবশ্যই শেষ করব। কিন্তু সেই মানুষটাকে কোথায় খুঁজবো? 3টে রাস্তা যেখানে মিলেছে, তৃতীয় রাস্তায় তুই খুঁজলে 3 রাস্তার পরে আসা তৃতীয় বাড়িতে সে বাস করে। ওই বাড়িতে শিবের শক্তি ওকে রক্ষা করছে। যেখানে 3টে রাস্তা মিলেছে, তৃতীয় রাস্তা? দিদি এসো এসো। ইয়েস ইয়েস। নন্দিনী, চাবি নিয়ে কোথায় চললি তুই? ও, আমাকে দেওয়ার জন্য নাকি রে? ভালোই হলো, আমারও লেট হয়েছে। শোন নন্দিনী, আমি বাইরে যাচ্ছি। সেই সুযোগে বাচ্চাগুলোর সঙ্গে মিশিস না। তুই বরং বাড়িতে একটু কাজকর্ম করে রাখিস, ঠিক তো? বাই। আমি যা বললাম মনে থাকবে তো? যদি বাঁদরগুলোর সঙ্গে মিশিস একবার, ফিরে এসে আমি ওদের ল্যাজ কেটে দেব। ওকে বাই। বাই। দিদি, গাড়ি না থাকলে আমরা কি করে যাব? একটা কাজ করব, আমার বাড়ির সামনে বাবা স্কুটি দাঁড় করিয়েছে, আমি চাবিটা আনবো। এসব দরকার নেই দিদি, 2 হুইলার চালালে আমার ভীষণ ভয় করে। স্কুটিরও দরকার নেই, হেঁটেই যাই, চলো না। এসো না দিদি, তাড়াতাড়ি এসো। দিদি আইসক্রিম, দিদি সাথে বিস্কুটও কিনে দাও। হ্যাঁ হ্যাঁ, আর কি? কিন্তু কুরকুরে খাবো, আর সাথে একটা ডেয়ারি মিল্ক কিনতে। তোর এটা যে ওটা কিনে দাও। দিদি ওটা চাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে। আঙ্কেল, এটা কত? এটা 5 টাকা। 5 টাকা? কম দামে নেই? 5 টাকার কমে হবে না মা। ঠিক আছে, একটা নিচ্ছি। ঠিক আছে, ওখান থেকে ছিঁড়ে নাও। এটা নিয়ে আমি এটা নেব। দিদি দিদি, ওটা দাও, ওটা দাও। না না, ওটা দিদি, দিদি ওটা দাও না। দিদি আরে দিদি তাড়াতাড়ি দাও না। দিদি এটা কি করলে? একটা চাইলে আবার সব ফেলে দিলে। তোদের জন্য সব পড়ে গেল। কি করছো এগুলো? আরে এগুলো কি করলে তোমরা? অদ্ভুত মেয়ে তো। টমেটো, শসা, গাজর, টমেটো। টমেটো। আমার গাড়ি! আরে আমার গাড়ি! আরে ও ধরার আগেই পালাও আরে, দিদি, আরে, আরে। পালাও, পালাও, চলো পালাও। এই ভগবান, এই মেয়েটার জ্বালা আমি বিক্রিও করতে পারবো না।
সরি। সরি বললে হবে? আমার ফুল তো সব নষ্ট হয়ে গেল। এই দাঁড়াও। ঠিক আছে, আমি ওকে খুঁজবো আর আমার প্রতিশোধ নেবই।